আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আজকে নবম শ্রেণীর কার্যক্ষমতা শক্তির তৃতীয় পর্বে আমরা গতিশক্তি সম্পর্কে জানব এবং অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যে গতিশক্তি এবং স্থিতিশক্তির মোট যোগফল সর্বদা ধ্রুবক থাকে এই প্রমাণটি শিখব আমরা আজকে। তো তোমরা গত দুই পর্বে শিখেছো বা জেনেছো যে শক্তির প্রকারভেদ, স্থিতিশক্তি কী, গতিশক্তি কী। আজকে গতিশক্তি সম্পর্কে দু একটি কথা বলি। গতিশক্তি মানে হচ্ছে যে কোনো একটি বস্তু যখন গতিশীল থাকবে তখন সেই গতিশীল বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চারিত হবে বা যে শক্তিটা থাকবে সেই শক্তিটা হচ্ছে গতিশক্তি। ধরুন একটি ফুটবল তুমি কি করলে, কিক করলে, এখানে স্থির অবস্থায় যখন স্থির অবস্থায় ছিল তখন তার গতি শূন্য ছিল, অর্থাৎ ভি ইকুয়ালস টু কী ছিল, জিরো ছিল। জিরো থাকার কারণে এর গতিশক্তি কী আছে, শূন্য। গতিশক্তি শূন্য। এবার তুমি এটাকে কিক করলে মানে কি, তুমি এটার মধ্যে শক্তি সঞ্চার করলে, শক্তি দিলে, শক্তির দরুন কী হবে, এই শক্তিটা এটার মধ্যে সঞ্চার হবে। তো এটা কী হবে, খুব দ্রুত উড়ে যাবে বা ছুটে যাবে। তখন সেই ফুটবলটির মধ্যে যে শক্তি সঞ্চার হবে সেটাই হচ্ছে গতিশক্তি, অর্থাৎ গতির দরুন যে শক্তি সঞ্চার হয় সেটাই হচ্ছে গতিশক্তি। তো কোনো বস্তু যদি স্থির থাকে তাহলে সেটির গতিশক্তি শূন্য। কোনো বস্তু যদি গতিশীল থাকে তাহলে সেই বস্তুটির কেবলমাত্র গতিশক্তি থাকবে। আমরা দেখাবো যে গতিশক্তির যে সমীকরণটি কী করে, বা গতিশক্তি নির্ণয় করা যায় কী করে, একটি বস্তুর গতিশক্তি নির্ণয় করার ফর্মুলাটা কী করে আসছে এটা আমরা জানব। গতিশক্তিকে এনার্জিকে নিচে কে দিয়ে লেখা হয়, এর ইংরেজি হচ্ছে কাইনেটিক এনার্জি। গতিশক্তির ইংরেজি হচ্ছে কাইনেটিক এনার্জি। ওই জন্য এটাকে কে দ্বারা লেখা হয়, নিচে ছোট কে লেখা হয়। আমরা এটা আজকে নির্ণয় করতে শিখব। এটা হচ্ছে গাণিতিক সমীকরণ, যে আমরা কোনো একটি বস্তুর যদি ভর যদি জানা থাকে, তার গতি যদি জানা থাকে, তবে কেবলমাত্র গতিশক্তি নির্ণয় করতে পারবো। আর একটি জিনিস মনে রাখবে সবসময়, যে আমি যেটা কাজ করব সেটা কি হবে, শক্তিতে রূপান্তরিত হবে, বা যদি আমি শক্তি প্রয়োগ করি তাহলে সেটা কি হবে, কাজে রূপান্তরিত হতে হবে। তুমি যখন একটি ফুটবল বা ক্রিকেট বল তুমি যখন ছুঁড়ে দিলে কি হলে, শক্তি প্রয়োগ করলে শক্তিটা কি হলো, কার্যে রূপান্তরিত হলো। কার্য মানে হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে কোনো বস্তুর সরণ যদি হয়ে যায়, অবস্থানে পরিবর্তন যদি হয়ে যায়, তাহলে সেটার দ্বারা কি হবে, কার্য হবে, কার্য বোঝা যাবে। তাহলে আমরা বলতে পারি কার্য সমান সমান শক্তি, কৃতকার্য সমান সমান শক্তি। অর্থাৎ কাজ করলে কি হবে, শক্তিতে রূপান্তরিত হবে, আবার শক্তিটাই পুনরায় কি হবে, কৃতকার্যে রূপান্তরিত হতে পারে। তো আমরা গাণিতিক সমীকরণের মাধ্যমে দেখাই। কৃতকার্যকে আমরা কি দ্বারা লিখি, ডাব্লিউ দ্বারা লিখি। কার্য সমান সমান বল ইন্টু বল প্রয়োগ করার ফলে যে সরণ হবে, এই দুটো সমষ্টি হচ্ছে কোনো বস্তু দ্বারা কৃতকার্য। তাহলে বলটাকে আমরা কি দ্বারা লিখছি, এফ দ্বারা লিখছি, সরণটাকে আমি এস দ্বারা লিখছি। বা আমরা গতিশক্তি নির্ণয় করছি। তাহলে আমি ডাব্লিউ বা কৃতকার্য এটাকে কি বললাম, শক্তি বললাম, বা কে বলতে পারি এটাকে, যেহেতু কি আছে, বল প্রয়োগ আছে, আর কি হয়েছে, সরণ হয়েছে। সরণ মানে গতির অবস্থানে পরিবর্তন হয়েছে। অবস্থান পরিবর্তন হলে সেটা কি হবে, সেটা গতিতে রূপান্তরিত হবে, কারণ গতি ছাড়া তো অবস্থান পরিবর্তন করতে পারবে না, বা অবস্থান পরিবর্তন করলে গতি তো লাগবেই। সুতরাং এটি একটি গতিশক্তি। তাহলে এফ হচ্ছে বল। আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী জানি যে বল মানে হচ্ছে কোনো বস্তুর নির্দিষ্ট ভরে কোনো বস্তুতে যে ত্বরণ সঞ্চারিত হয়, এই দুটি সমষ্টি হচ্ছে বল। এটাকে আমরা এম এ লিখছি। এম মানে হচ্ছে ভর, এ হচ্ছে ত্বরণ। এবার এস অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বা সরণ, এটা আমরা কোথা থেকে পাবো, তোমরা নিউটনের গতির তৃতীয় সমীকরণ, যেটা ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সমীকরণটা কি দেখতে পাবে, তোমরা সরণ দেখতে পাবে। আমরা এখান থেকে কি করব,
আমরা এস এর মানটা নির্ণয় করে আমরা গতিশক্তির যে গাণিতিক সমীকরণ সেটি প্রতিষ্ঠা করব। বা ভি স্কোয়ার সমান সমান লিখতে পারি, যেহেতু বস্তুটি গতিশীল, এই ভি মানে হচ্ছে অন্তিম বেগ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, এ হচ্ছে ত্বরণ, এস হচ্ছে সরণ বা অতিক্রান্ত দূরত্ব বলতে পারি। তাহলে যেহেতু বস্তুটি গতিশীল আছে, সুতরাং প্রাথমিক বেগ কী হবে? শূন্য হবে, শূন্য। বাকি কি থাকলো? 2a s। বা আমরা কি নির্ণয় করতে চাইছি? এস নির্ণয় করতে চাইছি, অর্থাৎ সরণ। তাহলে এস সমান সমান লিখতে পারি ভি স্কোয়ার বাই 2a। এই মানটি যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কি পাবো? ভি স্কোয়ার বাই 2a। দেখুন নিচে এ আছে, উপরে এ আছে, এই এ দুটো আমি যদি কী করি, ডিভাইডেড করে দিই, তাহলে কি পাবো? এম ভি স্কোয়ার বাই 2। তাহলে গতিশক্তির সমীকরণ পেলাম ই কে ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই 2। এটাকে লেখা হয় হাফ, যেহেতু 2 আছে, এম ভি স্কোয়ার। তাহলে আমরা গতিশক্তির সমীকরণ পেলাম কি? ই কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার। এটা মনে রাখতে হবে সবসময়, ই কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার। এর আগে পেয়েছি আমরা পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তির ক্ষেত্রে ইপি ইকুয়ালস টু এম জি এইচ। এম হচ্ছে ভর, জি হচ্ছে ত্বরণ, আর এইচ হচ্ছে উচ্চতা বা গভীরতা, যেটাই বলি না কেন। এই দুটো সমীকরণ সবসময় মনে রাখবে। যে কোনো একটি বস্তুর ক্ষেত্রে গতিশক্তি এবং স্থিতিশক্তি যদি পরিমাপ করতে চাই, তাহলে আমাদের কি জানতে হবে? ভর জানতে হবে, গতিবেগ জানতে হবে, ত্বরণ জানতে হবে এবং উচ্চতা জানতে হবে। তবে আমরা কি করতে পারবো? শক্তি নির্ণয় করতে পারবো, সেটা গতিশক্তি হোক বা স্থিতিশক্তি হোক। আচ্ছা, এরপরে লিখেছি কি? শক্তির নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্র মানে শক্তিকে সৃষ্টি করা যায় না, আবার ধ্বংস করা যায় না, শুধুমাত্র কি করা যায়? এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। তুমি বোর্ডে সুইচ অন করলে কি জ্বলছে? বিদ্যুৎ শক্তি যাচ্ছে কোথায়? ফ্যানে যাচ্ছে। ফ্যানটা কিসে রূপান্তরিত হচ্ছে? গতিতে রূপান্তরিত হচ্ছে বা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে শক্তিটা আমরা কিসে রূপান্তরিত করছি? এখানে অন্য শক্তিতে রূপান্তরিত করছি। সুতরাং শক্তিকে সৃষ্টি করা যায় না এবং ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। এবং এর যে মোট শক্তির পরিমাণ, এটি সবসময় সর্বদাই ধ্রুবক থাকে, অর্থাৎ সমষ্টিটা পরিবর্তন হয় না। যদি তুমি কি করলে? সুইচ অন করলে, সুইচ অন করার ফলে কি চলছে? ফ্যান চলছে। তাহলে বিদ্যুৎ শক্তিটা ওখানে কি শক্তিতে রূপান্তরিত হচ্ছে? যান্ত্রিক শক্তিতে। তো বিদ্যুৎ শক্তির পরিমাণ যেটুকু ছিল সেটুকু কিসে রূপান্তরিত হচ্ছে? যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, বা শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ওই শক্তিগুলো সমষ্টি বিদ্যুৎ শক্তির মোট বিদ্যুৎ শক্তির সমষ্টির সাথে কী হবে? সমান হবে। এটাই বলছেন। তাহলে শক্তির নিত্যতা সূত্র হচ্ছে মোট শক্তি সর্বদা কি থাকবে? ধ্রুবক। আর কি? শক্তিকে সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না। আচ্ছা, এইটাই হলো স্টেটমেন্ট, বিবৃতি, শক্তির নিত্যতা সূত্র বা শক্তির সংরক্ষণ সূত্র বলা হয় এটাকে। যে শক্তিকে, মহাবিশ্বে যে শক্তি আছে সেই শক্তিকে সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, এবং শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায়, এবং মোট শক্তির সমষ্টি সর্বদা ধ্রুবক থাকে। দেখো এখানে যে নিচের যে লাইনটা লিখেছি, শক্তিকে সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, এটা আসলে কথাটা ঠিক নয়, এটা শিরকি কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিকে সৃষ্টি করতে পারেন এবং ধ্বংস করতে পারেন। যেহেতু আকীদাগত দিক থেকে এই স্টেটমেন্ট বা এই বিবৃতি একজন মুমিনের জন্য সঠিক নয়, শুধু আমরা লেখনের ক্ষেত্রে লিখব, কিন্তু বিশ্বাসটা কি রাখবো? সূরা কাসাসের 88 নম্বর আয়াতে, 28 নম্বর সূরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে শক্তিকে আমি ধ্বংস করে দেবো, শুধুমাত্র আল্লাহ ব্যতীত, আল্লাহ সত্তা ছাড়া সব কিছু ধ্বংসশীল। সুতরাং যে আমরা শক্তি নিত্যতা সূত্রে যে বিবৃতিটা পড়বো, এই বিবৃতিটা আমরা মনে মনে বিশ্বাস করবো না। বিশ্বাস করলে এটা শিরক হবে। শুধুমাত্র আমরা পড়ার ক্ষেত্রে বা জানার ক্ষেত্রে আমরা শুধুমাত্র এটা লিখবো, কিন্তু বিশ্বাস করব না। তো আমরা কি জানলাম? শক্তিকে সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, এবং শক্তির মোট
সমষ্টি সর্বদা কি থাকে? ধ্রুবক থাকে। শক্তির মোট সমষ্টি, শক্তি কত ধরনের হয়? দুই ধরনের হয়। কি কি শক্তি? একটা হচ্ছে স্থিতিজ শক্তি আর একটা হচ্ছে যান্ত্রিক শক্তি। এই সমষ্টিটা সর্বদাই কি হবে? ধ্রুবক থাকবে। কোনো একটি বস্তুর ক্ষেত্রে যে শক্তিটা সঞ্চিত আছে, এই শক্তিটি দুটি ভাগে সঞ্চিত আছে। একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি হিসাবে, স্থির শক্তি হিসাবে সঞ্চিত আছে, এবং গতিশক্তি হিসাবে সঞ্চিত আছে। যে কোনো বস্তুর মধ্যে, তোমার মধ্যে, আমার মধ্যে, সবার মধ্যে শক্তিটা সর্বদা স্থির শক্তি এবং গতিশক্তি সমষ্টি রূপে সঞ্চিত আছে। যখন বস্তুটি স্থির থাকে, গতি 0 থাকে, তখন সেটি সবসময় কি থাকে? স্থির শক্তি সমষ্টি রূপে সঞ্চিত থাকে। অর্থাৎ ইপি ইকুয়ালস টু ইকে ইকুয়ালস টু ই, এটা 0 স্থির অবস্থায়, কারণ গতি নেই। এবার যখন গতিশীল থাকবে, যখন বস্তুটি গতিশীল থাকলে তখন তার মধ্যে কি আসবে? কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি সঞ্চারিত হবে। গতিশক্তি সঞ্চারিত হওয়ার সময়ও তার যে সমষ্টি ই সবসময় সমান থাকবে। অর্থাৎ আমি একটা পরিমাণ ধরে নিলাম, ধরে নাও এর মান হচ্ছে 10, এর মান হচ্ছে 15, এর সমষ্টি কত? 25। তাহলে এই শক্তির মানটা অর্থাৎ 25 জুল ধরি, যে 25 জুল যে কোনো অবস্থায় কোনো বস্তুর ক্ষেত্রে সর্বদাই কি থাকবে? সমান থাকবে। যদি না অন্য কোনো লস হয়, শক্তিগুলো অন্যভাবে যদি ব্যয় না হয়, যেমন শব্দ শক্তি, তাপ শক্তি বা ঘর্ষণজনিত শক্তির কারণে বা ঘর্ষণজনিত বাধার কারণে শক্তিটা লস যদি না হয়, তাহলে সর্বদা সমষ্টিটা কি থাকবে? ধ্রুবক থাকবে। আমরা এটা একটি প্রমাণ দেখাবো যে শক্তির নিত্যতা সূত্র সর্বদাই ধ্রুবক থাকে, তার প্রমাণ। শক্তির নিত্যতা সূত্রের প্রমাণ, অর্থাৎ মোট শক্তির সমষ্টি সর্বদাই যে ধ্রুবক থাকছে, এটি প্রমাণ করে দেখাতে হবে। এবং প্রমাণটা তখনই সম্ভব, আমি কি বললাম, যে এদের সমষ্টিটা ধ্রুবক তখনই থাকবে যদি না অন্য কেউ বাধা দেয়, বা ওই শক্তি অন্য শক্তিতে যদি না রূপান্তরিত হয়। অর্থাৎ তাপ শক্তিতে রূপান্তরিত না হয়, ঘর্ষণজনিত বাধার কারণে যেন নষ্ট না হয়, বা শব্দ শক্তিতে যেন রূপান্তরিত না হয়। তুমি একটি বলকে কি করলে, ধরো একটি তোমার কাছে ক্রিকেট বল আছে, ক্রিকেট বলটাকে তুমি কি করলে? ড্রপ দিলে। এভাবে ড্রপ দিলে কি হবে? তোমার হাতে প্রথমবার হয়তো এসে পৌঁছাবে, কিন্তু দ্বিতীয়বারের হাতে এসে পৌঁছাবে না। হ্যাঁ, ধীরে ধীরে এনার্জিটা কি হবে? লস হতে থাকবে। ধীরে ধীরে এনার্জি কি হতে? লস হতে থাকবে। কেন? তুমি যখন প্রথম বলটা ড্রপ করেছিলে, তখন এইখান থেকে কিসে রূপান্তরিত হয়েছে? তুমি কি শুনতে পেয়েছো? শব্দ শুনতে পেয়েছো। তাহলে তুমি যে শক্তিটা দিয়েছিলে, প্রয়োগ করেছিলে এই বলটার উপরে, সেটি কিসে রূপান্তরিত হয়েছে? শব্দ শক্তিতে রূপান্তরিত হয়েছে। তুমি যে মেঝেতে ড্রপ দিয়েছিলে, সেই মেঝেতে ড্রপ দেওয়ার কারণে সেখানে ঘর্ষণজনিত বাধার কারণে তার কিছুটা গতিবেগ হ্রাস হয়েছে। সুতরাং ধীরে ধীরে কি আর গতিবেগটা ধীরে ধীরে কমতে থাকবে। অর্থাৎ আমি যে শক্তিটা দিয়েছিলাম, এই শক্তিটা অন্য শক্তিতে রূপান্তরিত হওয়ার ফলে মোট শক্তিটা ধীরে ধীরে এর কি থাকবে? কমতে থাকবে। তো যদি কোনো বাধা না থাকে, এখানে কথাটা কি লেখা আছে দেখো, অবাধে পতনশীল বস্তুর শক্তির ধ্রুবক আর কি প্রমাণ করতে হবে, সর্বদা ধ্রুবক থাকে। তাহলে কোনো বাধা থাকবে না, অবাধে কোনো বাধা থাকবে না। তাহলে বাধা ছাড়াই যখন একটি বস্তু নিচে পড়বে, তখন তার ক্ষেত্রে মোট শক্তির পরিমাণটা ধ্রুবক। এটি 3 মার্কের একটি প্রমাণ। খুব সুন্দরভাবে দেখো, আমি যখন কোনো একটি বস্তুর অবস্থানের পরিবর্তন করব বা আকৃতির পরিবর্তন করব, তখনই কেবলমাত্র ওই বস্তুর মধ্যে কি সঞ্চিত হবে? স্থিতিশক্তি সঞ্চিত হবে। ধরো আমি একটি বস্তুকে কি করলাম? অবস্থানে পরিবর্তন করলাম, আকৃতি পরিবর্তন করিনি, অবস্থান উঁচুতে নিয়ে গেলাম ভূমি থেকে। তাহলে অবস্থানে পরিবর্তনের ফলে এর মধ্যে কি সঞ্চিত হলো? উচ্চতার জন্য স্থির শক্তি সঞ্চিত হলো। যেহেতু বস্তুটি স্থির অবস্থায় আছে, সুতরাং সব শক্তি স্থিতি শক্তিতেই রূপান্তরিত হয়েছে। এবার এটা প্রমাণ করে দেখানোর চেষ্টা করছি। ধরে নাও এটি একটি ভূমি। এই ভূমির কি করলে? উপরে একটি বলকে তুমি কি করলে? ভূমি থেকে এই উচ্চতায় নিয়ে গেলে, এইখানে নিয়ে গেলে, এইখান থেকে তুলে বলটাকে কোথায় নিয়ে গেলে? এইখানে নিয়ে গেলে। তো এইখান থেকে এর উচ্চতাটা হচ্ছে এইচ। ভালোভাবে খেয়াল করবে, এর উচ্চতাটা হচ্ছে এইচ। এবং যে বলটা নিয়েছে, এই বলটার ভর ধরে নাও এম। বস্তুটার ভর ধরে নাও এম।
এবং এই যে ভূপৃষ্ঠ থেকে উপরে তুলে নিয়েছি, তুলে নেওয়ার ফলে এর মধ্যে একটি কি তৈরি হয়েছে, শক্তি সঞ্চিত হয়েছে। সেটি কি? স্থিতি শক্তি। বলটাকে উপরে তুলে আমি ধরে রাখলাম, ঠিক আছে। তো যেহেতু বলটি বা বস্তুটি স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় থাকার কারণে এর গতিশক্তি শূন্য, সুতরাং সমস্ত শক্তি কিসের সঞ্চিত আছে? স্থিতি শক্তির সঞ্চিত আছে। তাহলে আমি লিখতে পারি যে এই ধরে নিলাম এই অবস্থান, এবার উপর থেকে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এই অবস্থানে এলো বস্তুটা, এই অবস্থানে আসলো। তাহলে এই অবস্থান থেকে এই অবস্থানে আসতে, এই অবস্থানটার নাম দিলাম ধরো বি অবস্থানে আসলো। তাহলে বি অবস্থানে আসতে দূরত্ব অতিক্রম করেছে, ধরে নিই এক্স দূরত্ব অতিক্রম করেছে। কত দূরত্ব? এক্স দূরত্ব অতিক্রম করেছে। এবার টোটাল উচ্চতা ছিল এইচ। এবার কতটুকু বাকি আছে? যেহেতু এক্স চলে এসছে, তাহলে এইচ থেকে যদি আমি এক্স বাদ দিই, তাহলে বাকি থাকবে এইচ মাইনাস এক্স। এই উচ্চতাটুকু বাকি আছে। তাহলে এই অবস্থানে ভূমি স্পর্শ করার একটু আগে, ভূমি স্পর্শ করেনি, এই অবস্থাতেই বস্তুটির গতিবেগ সর্বোচ্চ হবে। এটা মনে রাখবে যে ভূমি স্পর্শ করার আগে কোনো বস্তুর গতিবেগ সর্বোচ্চ হয়, এবং সেই সময় স্থিতিশক্তি শূন্য হয়। স্থিতিশক্তি শূন্য হয় কারণ গতিবেগ সর্বোচ্চ। তাহলে এবার আমরা কি করব? প্রমাণ করব যে এ অবস্থানে, বি অবস্থানে এবং সি অবস্থানের মোট শক্তিটা কি হচ্ছে? ধ্রুবক থাকছে। এ অবস্থানে মোট যে শক্তি হবে, ধরুন ই, এর যেটা মান হবে, মানটা কি হবে? প্রত্যেকটার সাথে কি হবে? সমান হবে। প্রত্যেকটার মান আমাকে সমান করতে হবে। এবার আমরা প্রমাণে যাই। তাহলে আমি বললাম যে মোট শক্তি মানে হচ্ছে স্থিতি শক্তি প্লাস গতিশক্তি, অর্থাৎ মোট শক্তিকে ই দ্বারা প্রকাশ করলে স্থিতি শক্তি হলাম ই পি, পি মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, ই কে গতিশক্তি। এই সমষ্টি কী হবে? সমান হবে। এবার আমরা আলাদা আলাদা করে মানগুলো নির্ণয় করব যে এ অবস্থানের ক্ষেত্রে স্থিতি শক্তির মান কত, এ অবস্থানের ক্ষেত্রে গতিশক্তির মান কত, এদের সমষ্টিগত মানটা কত দাঁড়াচ্ছে, আমরা এবার এটা নির্ণয় করব। আমাকে এটাই প্রমাণ করতে হবে যে মোট শক্তিটা, অর্থাৎ স্থিতি শক্তি এবং গতিশক্তির সমষ্টি এ অবস্থানে যেটা, বি অবস্থানে ওটাই হবে, সি অবস্থানে ওটাই হবে। যদি প্রমাণ করতে পারি তবেই শক্তির যে নিত্যতা সূত্র সেটি প্রমাণিত হবে। তোমরা সবাই খাতা কলম নিয়ে ঠিকঠাকভাবে ছবিগুলো অঙ্কন করো, বোঝার চেষ্টা করো, ইনশাআল্লাহ বুঝতে পারবে। এ অবস্থানে প্রথমে এ অবস্থানে বস্তুটির কি নির্ণয় করব? স্থিতি শক্তি কত। স্থিতি শক্তির ফর্মুলা আমরা কি জানি? এম বস্তুটির ভর, অভিকর্ষজ ত্বরণ। এখানে অভিকর্ষজ ত্বরণ কোনটা? ত্বরণ কোনটা? যেটা হচ্ছে যেহেতু অবাধে কোনো বাধা ছাড়াই বস্তুটি মানে পতিত হচ্ছে বা পতনশীল, এই অবস্থায় অভিকর্ষজ ত্বরণ মানে হচ্ছে ত্বরণ মানে হচ্ছে পৃথিবী যে বলে টানছে, সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ওই জন্য এটাকে আমরা কি দ্বারা লিখব? জি দ্বারা লিখব, অভিকর্ষ ত্বরণ। আর কত উচ্চতা থেকে পড়ছে? এইচ উচ্চতা থেকে পড়ছে। এ অবস্থানে আমি স্থিতিশক্তি পেলাম। যেহেতু এ অবস্থানে আমি বলটাকে ছুড়ে দিলাম উপরে, তো একটা অবস্থানে গিয়ে সে কী হবে? স্থির হয়ে যাবে বস্তুটা। ওখান থেকে তখন আবার পড়তে শুরু করবে, ওই মুহূর্তটাতে যেখানে আটকে যাবে ওই অবস্থানটা হচ্ছে এ অবস্থান। যেহেতু ওইখানে সর্বোচ্চ অবস্থানে বা সর্বোচ্চ বিন্দুতে বস্তুটি কী হয়েছে? স্থির হয়ে গেছে, সেহেতু তার গতিশক্তি কি হবে? গতিশক্তি হাফ এম ভি স্কয়ার। এই ভি এর মান কত বলো তো? 0, কারণ ওই এ অবস্থানে অর্থাৎ সর্বোচ্চ বিন্দুতে গতিবেগটা 0। দেখতে পাচ্ছ? দেখো উপরে দুটো আমি ফর্মুলা লিখে রেখেছি। তাহলে 0, তার মানে গতিশক্তিটা 0। তাহলে মোট শক্তিটা কি হবে এখানে? মোট শক্তি কোথায়? এ বিন্দুতে, এ অবস্থানে মোট শক্তি এম জি এইচ প্লাস গতিশক্তি কত পেলাম? 0।
তাহলে টোটাল এনার্জি কত হচ্ছে mgh। তাহলে এই অবস্থানে দেখলাম মোট শক্তিটা হচ্ছে mgh। তাহলে বি অবস্থানেও দেখব যে বস্তুটির মোট গতিশক্তি mgh হচ্ছে কিনা, এবং সি অবস্থানে দেখব, এটা সি অবস্থানের নাম দিই, এটি অবস্থান হচ্ছে সি অবস্থান। সি অবস্থানে বস্তুটির গতিশক্তি mgh হচ্ছে কিনা আমরা দেখব। তাহলে এ অবস্থানে পেলাম mgh, এটা লিখে নিই। এ অবস্থানে মোট শক্তি mgh। এবার কি লিখব, বি অবস্থানে, বি অবস্থানে প্রমাণ করব। দেখো বি অবস্থানে এসেছে মানে কি, এই এম ভরে বস্তুটি কি হয়েছে, গতিশীল হয়েছে, গতিশীল হওয়ার ফলে এসেছে, তার মানে বি অবস্থানে বস্তুটি কি আছে, গতি আছে। আর তার সাথে সাথে কি হয়েছে, ওর কিছুটা শক্তিটা, স্থিতি শক্তিটা লস হয়েছে, কারণ উচ্চতাটা কিছুটা কমে আসছে। কতটুকু উচ্চতা বাকি আছে, h - x। তাহলে যতটুকু উচ্চতায় থাকবে সেই উচ্চতাটাই কি হবে, ওই বস্তুর স্থিতি শক্তির মধ্যে সঞ্চিত হবে। তাহলে বি অবস্থানে দেখো নির্ণয় করছি স্থিতি শক্তি এম, ভর ঠিক আছে, অভিকর্ষ ত্বরণ ঠিক আছে, শুধুমাত্র কি পরিবর্তন হয়েছে, উচ্চতা পরিবর্তন হয়েছে। উচ্চতাটা এখন কত আছে, h - x। এবার গতিশক্তিটা কত আছে, গতিশক্তি হচ্ছে হাফ, ভর এম আছে, ভি স্কোয়ার। ভি স্কোয়ার মানটা আমাকে নির্ণয় করতে হবে যে ভি স্কোয়ার মানটা কত। তাহলে ভি স্কোয়ার মান কি করে পারো, ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে। বা ভি স্কোয়ার ইকুয়াল টু, যেহেতু প্রাথমিক বেগ 0, 0 দিলাম, এখানে ত্বরণ হচ্ছে কি জি, আর এস মানে হচ্ছে সরণ, কতটুকু সরণ হয়েছে তার এক্স, এ অবস্থান থেকে বি অবস্থানে আসছে এক্স দূরত্ব সে অতিক্রম করেছে। তাহলে ভি স্কোয়ার সমান কি পেলাম, ভি স্কোয়ার সমান পেলাম 2gx। এখানে 2gx মাল্টিপ্লাই করলে কি হবে, 2 কেটে যাবে, শুধুমাত্র থাকবে mgx। তাহলে মোট শক্তি স্থির শক্তি প্লাস গতিশক্তি, স্থির শক্তি কত পেয়েছি, mgh - x প্লাস গতিশক্তি কত পেয়েছি, mgx। তাহলে হলো mgh মাইনাস, এটা গুণ করে দিলাম, mgx প্লাস mgx। তাহলে mgx আর mgx ভ্যানিশ হয়ে যাবে প্লাস মাইনাসে, বাকি কি থাকবে mgh। তাহলে মোট শক্তি বি অবস্থানে কত দেখলাম, বি অবস্থানে মোট শক্তি দেখলাম mgh। mgh। তাহলে দুটি অবস্থানে আমার প্রমাণ হয়ে গেছে যে এই অবস্থানে mgh মোট শক্তিটা mgh, বি অবস্থানে মোট শক্তি mgh। এবার আমরা কি করব, সি অবস্থানে। সি বস্তুটির এমন একটি অবস্থান যে অবস্থানে বস্তুটির গতিবেগ সর্বোচ্চ, এই অবস্থানে বস্তুর গতিবেগ একবারে সর্বোচ্চ। তাহলে মানে একবারে মানে ভূমি স্পর্শ করার আগের মুহূর্ত, তাহলে এর উচ্চতাটা কত, 0, অলমোস্ট 0। তাহলে যদি আমরা নির্ণয় করতে চাই mg স্থিতি শক্তি সি অবস্থানের ক্ষেত্রে, সি অবস্থানে স্থিতি শক্তি mgh, তাহলে এইচ এর মানটা কত পাচ্ছি, এখানে আমরা 0 পাচ্ছি, ভূমি স্পর্শ করার আগে। তাহলে mg, কারণ ভর আছে, তার অভিকর্ষ ত্বরণ আছে, কিন্তু উচ্চতাটা আর নেই, ভূমি স্পর্শ করে যাচ্ছে, সুতরাং মোট স্থির শক্তি 0। এবার গতিশক্তিটা কি পাবো, হাফ এম ভি স্কোয়ার। তাহলে ভি এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি নির্ণয় করছি, দেখো যে সি অবস্থানে ভি স্কোয়ার মান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as। এটি গতির তৃতীয় সমীকরণ, বা ভি স্কোয়ার সমান এটা তো 0 প্রাথমিক বেগ, 2 × এ হচ্ছে অভিকর্ষ ত্বরণ কত, জি। সরণ কত হয়েছে,
সরণ কত হয়েছে সি অবস্থানে, কত কত দূরত্ব থেকে এসছে, এইচ দূরত্ব থেকে এসেছে, তার মানে এটার মানটা কত, টু জি এইচ। স্বাভাবিক, সরণ কতটুকু হয়েছে, তার মানে মানটা এখানে যদি বসিয়ে দিই আমি, বি স্কোয়ার সমান সমান হাফ ইন্টু এম ইন্টু ভি এর মান হচ্ছে 2 ইন্টু জি ইন্টু এইচ, 2 কেটে যাবে, বাকি কি থাকবে, এম জি এইচ। তার মানে সি অবস্থানে কি দেখতে পাচ্ছি যে মোট শক্তিটা কত হচ্ছে, সি অবস্থানে কত হচ্ছে, এম জি এইচ হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, তোমরা ভালোভাবে এটা টুকে নাও, লিখে নাও, যে এ অবস্থানে মোট শক্তি সমান সমান বি অবস্থানে মোট শক্তি সমান সমান সি অবস্থানে মোট শক্তি। কি হয়েছে, পরস্পর তারা কি হয়েছে, সমান আছে। এটি হচ্ছে শক্তির নিত্যতা সূত্রের প্রমাণ, বা অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যে মোট শক্তি সেটা সর্বদা ধ্রুবক থাকছে, প্রমাণ রইল। এরপরে কিছু অঙ্ক আছে, এই সূত্রগুলো দিয়েই গতিশক্তি নির্ণয়, স্থিতিশক্তি নির্ণয় বা মোট শক্তি সর্বদা ধ্রুবক হচ্ছে, এই অঙ্কগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখব। তোমরা ভালোভাবে ক্লাসগুলো যথাযথভাবে করো, যদি কোনো অসুবিধা হয় তোমরা গ্রুপে জানাতে পারো। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।